আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো ইমিউনোলজি। তো ইমিউনোলজি মাইক্রোবায়োলজির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই ইমিউনোলজি বোঝার জন্য আমাদের কয়েকটা টার্ম বুঝতে হবে। এই টার্মগুলো বুঝলে আমাদের ইমিউনিটি শুরুর দিকে অনেক সহজ লাগবে। তো শুরু করা যাক। প্রথমেই আমরা আসি ইনেট ইমিউনিটি। আমরা সকলেই জানি আমাদের ইনেট ইমিউনিটি হলো ইনবর্ন একটা সিস্টেম, যার মাধ্যমে আমরা ব্যাকটেরিয়া এবং কোনো প্যাথোজনকে বাধা দিতে পারি। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি হলো আমাদের যেই ইমিউনিটি আমাদের প্যাথোজেন বা ব্যাকটেরিয়া কোনো অ্যান্টিজেন ঢোকার পরে আমাদের শরীর তার বিরুদ্ধে বিভিন্নভাবে অ্যান্টিবডি বা বিভিন্ন রকম প্রোটেকশন তৈরি করে রাখে, সেটা হলো অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তো ইনেট ইমিউনিটির কয়েকটা ভাগ করা যায় ব্যারিয়ার মেকানিজমের ভিত্তিতে। একটা হলো মেকানিক্যাল ব্যারিয়ার, একটা হলো কেমিক্যাল ব্যারিয়ার, আর একটা বায়োলজিক্যাল ব্যারিয়ার। তো মেকানিক্যাল ব্যারিয়ার আমরা সকলেই জানি। মেকানিক্যাল ব্যারিয়ার ভিতর থাকবে এর ভিতর থাকবে স্কিন, মিউকাস মেমব্রেন। এরপর যদি কেমিক্যাল ব্যারিয়ার চিন্তা করি, এর ভিতর আমাদের স্টোমাকের যে হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে বা আমাদের আই থেকে চোখ থেকে যে লাইসোজাইম নিঃসৃত হয়, এগুলো হলো কেমিক্যাল ব্যারিয়ারের অংশ। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, লাইসোজাইম, যেগুলো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এরপরে যদি আমি বলি যে বায়োলজিক্যাল ব্যারিয়ার, বায়োলজিক্যাল ব্যারিয়ার ভিতর থাকবে বিভিন্ন সেল। ইনেট ইমিউন সিস্টেম কয়েকটা সেল নিয়ে গঠিত হয়। এর ভিতর রয়েছে ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, এরপরে ন্যাচারাল কিলার সেল, এরকম বিভিন্ন সেল নিয়ে গঠিত। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে ইনেট ইমিউন সিস্টেম যেটা আমাদের জন্ম থেকে থাকে এবং কয়েকটা সেল নিয়ে গঠিত, কয়েকটা মেকানিজমে এটা কাজ করে। আচ্ছা, এরপরে আসি অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটির জন্য আমাদের জাস্ট আপাতত দুইটা সেল আমরা ধারণায় নেব, পরবর্তীতে আমরা অ্যাকোয়ার্ড ইমিউনিটি আরও বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে কি আসে, অ্যাকোয়ার্ড ইমিউনিটির ভিতর দুইটা মেইন সেল, একটা হলো টি সেল, একটা হলো বি সেল। টি সেল এবং বি সেল দুইটাই বোন ম্যারো থেকে তৈরি হয়, লিম্ফয়েড প্রোজেনিটর সেল থেকে। পরবর্তীতে বি সেল ডেভেলপমেন্ট এবং ম্যাচুরেশন হয় বোন ম্যারোতে, আর টি সেল এর ম্যাচুরেশন হয় থাইমাসে। এই জন্যই এটাকে টি সেল বলা হচ্ছে, এটাকে বি সেল বলা হচ্ছে। এই দুইটা সেলই মূলত অ্যাকোয়ার্ড ইমিউনিটির প্রধান সেল। আচ্ছা, এরপরে আসি কয়েকটা ইমিউনোজেন্স সম্পর্কে ধারণা নিই। ইমিউনোজেন্স মানে হলো যেগুলা ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করতে পারে। তো ইমিউনোজেন্সের ভিতর কিছু আছে যে অ্যান্টিজেন। অ্যান্টিজেনগুলোর কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে, যেমন এটার ফরেননেস হইতে হবে, অর্থাৎ এটা নন সেলফ হইতে হবে, যেটা আমাদের ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, যেগুলো আমাদের নিজের সেলের বা নিজের বডির কোনো অংশ না। এরপরে রয়েছে এটার মলিকুলার সাইজ। এটার মলিকুলার সাইজ বড় হইতে হবে। সেটা অ্যান্টিজেন হওয়ার জন্য এটার মিনিমাম 1 লাখ গ্রাম পার মোলের বেশি হতে হবে। এটা হলে এটা ভালো অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। এরপরে রয়েছে কমপ্লেক্সিটি, অর্থাৎ এইটার স্ট্রাকচারটা, কেমিক্যাল স্ট্রাকচারটা কমপ্লেক্স হইতে হবে। আমি যদি উদাহরণ দিই, প্রোটিন একটা কমপ্লেক্স স্ট্রাকচার। কেন? কারণ এটা অনেকগুলো পলিপেপটাইড নিয়ে গঠিত হয়। আবার পেপটাইডগুলো গঠিত হয় অনেকগুলো অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডের ভিতর অনেক রকম ভ্যারিয়েশন রয়েছে, তাহলে এটা কমপ্লেক্সিটি অনেক বেশি। অন্যদিকে কার্বোহাইড্রেট বা যদি পলিস্যাকারাইড বলি, সেটা কিন্তু ভ্যারিয়েশন বা কমপ্লেক্সিটি খুবই কম। এরপরে দেখি এপিটোপস। এপিটোপস এটা অনেক স্পেসিফিক একটা টার্ম। অ্যান্টিজেন যখন ডিগ্রেডেশন হয়ে প্রোটিন অংশ বা শর্ট পেপটাইড আকারে বের হয়ে যায়, শর্ট পেপটাইডের অংশটাকে আমরা বলতেছি এপিটোপস। এবং প্যারাটপস হলো এই এপিটোপস যখন অ্যান্টিবডির সাথে বাইন্ড করবে, অ্যান্টিবডির যে পোর্শনে বাইন্ড করে সেটাকে আমরা বলতেছি প্যারাটপস। এরপরে আসি হ্যাপটেন্স। আচ্ছা, এই এপিটোপস বোঝার পরে আমরা এতটুকু বুঝতে হবে যে PRR, প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর। আমরা যদি কোনো একটা অ্যান্টিজেন চিন্তা করি, এটা যদি একটা অ্যান্টিজেন হয়, অ্যান্টিজেনকে রিকগনাইজ করার জন্য ডেনড্রাইটিক সেল এবং ম্যাক্রোফেজ, যেগুলো সেল সাধারণত অ্যান্টিজেনকে রিকগনাইজ করে, সেই ডেনড্রাইটিক সেল এবং ম্যাক্রোফেজের সেল সারফেসে কিছু প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর থাকে। কি বলতেছি আমরা? প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর। যে প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টরটা, এইটা হলো প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর। এইটা যখন কোনো অ্যান্টিজেনকে দেখতে পাবে, অর্থাৎ কোনো লাইপোপলিস্যাকারাইড অথবা যদি এন্ডোটক্সিন হয়,
বা এটাকে লাইপোপলিস্যাকারাইডের পরবর্তীতে যদি এটাই থাকে, যেমন পেপটিডোগ্লাইকান থাকে যেটা ব্যাকটেরিয়ার সেলে পাওয়া যায়, তো এরকম কোনো প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন যদি পাওয়া যায়, সেইটা হলো এই প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টরের সাথে বাইন্ড করে। অর্থাৎ প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর প্যাথোজেনের গায়ে থাকা প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্নসকে রিকগনাইজ করতে পারে। এতটুকু জেনে রাখি আমরা। এরপরে একটা গুরুত্বপূর্ণ টার্ম, সেটা হলো এমএইচসি প্রোটিনস। এমএইচসি প্রোটিনস হলো কয়েকটা গ্রুপ অফ জিন নিয়ে গঠিত হয় যা কিনা প্রোটিন প্রডিউস করতে পারে। এমএইচসি প্রোটিন এটা সাধারণত দুইটা হয়, একটা হলো এমএইচসি 1, এমএইচসি ক্লাস 1 এবং এমএইচসি ক্লাস 2। আমরা এটা জেনেছি যে প্রোটিন বা অ্যান্টিজেনটাকে ভেঙে শর্ট পেপটাইডে ট্রান্সফার করে। এই শর্ট পেপটাইডে ট্রান্সফার করার পরে এটা এই ম্যাক্রোফেজ বা ডেনড্রাইটিক সেলের সেল সারফেসে ডিসপ্লে করার জন্য এই এমএইচসি প্রোটিনটা ভূমিকা রাখে। এমএইচসি 1 দ্বারা যদি কোনো প্রোটিন, এমএইচসি 1 দ্বারা যদি কোনো অ্যান্টিজেন বা শর্ট পেপটাইড ডিসপ্লে হয়, সেইটা টি সেলকে আবার দুই ভাগে ভাগ করতে পারি ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশনের ভিত্তিতে। টি সেল, এর ভিতর টি সেল CD8 টি সেল এবং ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশনের ভিত্তিতে CD4 টি সেল নামে দুইটা টি সেল পাওয়া যাবে। তাহলে যদি কোনো অ্যান্টিজেনকে এমএইচসি ক্লাস 1 দ্বারা সেল সারফেসে ডিসপ্লে করে, সেইটা নিয়ে যাবে CD8 টি সেলের কাছে, এবং কোনো একটা অ্যান্টিজেনকে যদি এমএইচসি ক্লাস 2 দ্বারা ডিসপ্লে করে তাহলে সেটা নিয়ে যাবে CD4 টি সেলের কাছে। এটাকে আমরা রুল অফ 8 দ্বারা মনে রাখতে পারি। রুল অফ 8 মানে হলো সবসময় গুণ করে 8 হবে। যেমন আমি যদি 8-এর সাথে 1 গুণ করি 8 হয়, আবার কি 4-এর সাথে 2 গুণ করলে 8 হয়। তার মানে এমএইচসি ক্লাস 2 সবসময় 4-এর সাথে CD4 টি সেলের কাছে যাবে, এবং এমএইচসি ক্লাস 1টা সবসময় CD8 টি সেলের কাছে যাবে। তো এতটুকু আমরা ধারণা রাখি, এরপরে আরও ডিটেলস আলোচনা করা যাবে। এরপরে আসি আমরা হ্যাপটেন্স কি। হ্যাপটেন্স মূলত কিছুই না। হ্যাপটেন্স একটা ইমিউনোজেন হিসেবে কাজ করে, তবে সে নিজে ইমিউনোজেন না। হ্যাপটেন্স তখনই অ্যাক্টিভেট হতে পারে যখন এর সাথে কোনো ক্যারিয়ার প্রোটিন যুক্ত হয়। হ্যাপটেনের সাথে যখন ক্যারিয়ার প্রোটিন যুক্ত হয়, তখন এইটা বি সেল দ্বারা অথবা বি সেল দ্বারা বা ম্যাক্রোফেজ যেভাবেই হোক এটা মূলত এনগালফ হতে পারে। তখন সেটা অ্যান্টিজেন প্রেজেন্টেশন থেকে শুরু করে বিভিন্ন ইমিউনিটির বা ইমিউন রেসপন্স দিয়ে থাকে। হ্যাপটেন তাহলে কি হলো, হ্যাপটেন কখনো নিজে কাজ করতে পারে না, এর সাথে অবশ্যই ক্যারিয়ার প্রোটিন প্রয়োজন হয়। সেটা যদি ইমিউন রেসপন্স দিতে প্রয়োজন হয়, তবে ইমিউন রেসপন্স দেওয়ার জন্য হ্যাপটেনের সাথে সবসময় ক্যারিয়ার প্রোটিন যুক্ত থাকে। আর অ্যাডজুভ্যান্টস আসলে এটা ইমিউনোজেনও না, এবং এটা সরাসরি ইমিউন রেসপন্সও তৈরি করে না, তবে এটা ইমিউনোজেনকে স্লো রিলিজ হতে সাহায্য করে। আবার আমরা পরবর্তী শিখব যে ডেনড্রাইটিক সেল কোনো একটা অ্যান্টিজেনকে টি সেলের কাছে নিয়ে যাবে, তো এই অ্যাডজুভ্যান্টস এটার স্পিডটা বাড়ায় দেয়, ডেনড্রাইটিক সেলের স্পিড বাড়ায় দেয়, সেটা যেন দ্রুত সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানে পৌঁছাতে পারে। তো এটাই হলো আপাতত আজকের লেকচারের যতটুকু ছিল। পরবর্তীতে লেকচারে আমরা আরও ডিটেলস আলোচনা করব। ধন্যবাদ সকলকে।